Good evening all of you, welcome to my channel Happy Shrindika. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমি বেশ ভালো আছি। আজ হলো থার্সডে 8 অগস্ট আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল 5টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো রেহান পড়তে চলে গিয়েছে, সেইভাবে আমি একটু বেরোচ্ছি। রেহানের বাবাকে নিয়ে একটু দরকারি কাজ রয়েছে, সেগুলো সেরে নেবো। চলুন। তো প্রিয় বন্ধুগণ, বেশ কিছুদিন যাবৎ পারিবারিক কিছু সমস্যার কারণবশত সেইভাবে কোনো ভিডিও শ্যুট করে উঠতে পারিনি বলে সময় মতন ব্লগগুলিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তার ওপর আবার রেহানা স্কুলের প্রজেক্টগুলি নিয়ে একেবারে নাকানি চোবানি অবস্থা আমাদের। পাতার ওপর পাতা কেবল লিখেই চলেছি, প্রজেক্ট আর শেষ হওয়ার নাম নেই। এই তো গেল হ্যান্ডরাইটিং প্রজেক্টের কথা, এরপরে হ্যান্ড ওয়ার্ক প্রজেক্টগুলি রয়েছে যে আমাদের ওপর চেয়ে। অ্যাকচুয়ালি রেহানকে না প্রজেক্টের কাজগুলি করতে দিচ্ছি না। এখন যদি রেহান এইভাবে পাতার ওপর পাতা লিখেই চলে প্রজেক্টগুলি, তাহলে সে কোচিংয়ের পড়া পড়বে কখন, আর স্কুলের পড়াগুলিও বা কমপ্লিট করবে কখন? এই তো সামনেই পরীক্ষা, তাই রেহানের প্রজেক্টের ভারগুলি আমি আর রেহানের পাপা নিয়েছি। তো রেহানের পাপা কিছুটা লিখে দেয়, তারপরে আমিও কিছুটা লিখে দিই। এই তো গেল হ্যান্ড রাইটিং প্রজেক্ট। তারপরে আপনাদেরকে বললাম না হ্যান্ড ওয়ার্ক প্রজেক্ট রয়েছে, শুনবেন হ্যান্ড ওয়ার্ক প্রজেক্ট কী কী রয়েছে। আপনাদেরকে কি বলবো, দুঃখের বিষয়। বেতের ঝুড়ির মধ্যে মাল্টি কালার ফেব্রিক কালার দিয়ে সিনারি ড্র করতে হবে। কিভাবে করব কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি না। যদি আমরা হ্যান্ড ওয়ার্কের কাজগুলি করি, তাহলে হ্যান্ড রাইটিংয়ের কাজগুলি কখন করব? কি বলবো আপনাদেরকে, সংসারেরও তো কাজ থাকে, তাই নয় কি বন্ধুরা? তো একজনকে বলেছিলাম, তিনি বলেছেন হ্যাঁ করে দেবো। তিনি তার বাড়ির ঠিকানাটা আমাদেরকে দিয়েছিলেন, বলেছিলেন ঝুড়িটা নিয়ে আসবেন আর ফেব্রিক কালারগুলি নিয়ে আসবেন, আমি করে দেবো। তো সেই কারণবশতই আজকে বৈকালের দিকে আমাদের বেরোনো। বেতের ঝুড়িটি নিয়ে নিয়েছি, মাল্টি কালারগুলিও নিয়ে নিয়েছি। তবে কি না তার বাড়ি আর খুঁজে পাচ্ছি না। আমরা না ভুল রাস্তায় চলে এসেছি, জানেন তো। তাকে ফোনটা করে বেরোনো উচিত ছিল। রেহানের বাবাকে অনেকবার বলেছি যে ওনাকে একবার ফোন করো। রেহানের বাবা বলছে আমি বুঝে গিয়েছি, আমি রাস্তা চিনে গিয়েছি। ব্যাস, রাস্তা বুঝতে পারেনি, ও নিজে এতটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ ও ঠিক চলে যেতে পারবে। কিন্তু আমরা ভুল রাস্তায় চলে গিয়েছি, জানেন তো। তবে এই ভুল পথটিতে এসে আমি কিন্তু আজ খুবই আনন্দ বোধ করছি। সেই তো এক চিলতে বারান্দায় আমার বসবাস। আর আজ দেখুন না, এই খোলা আকাশের নিচে কেমন প্রাণ খুঁজে পেয়েছি। চারিদিকে কেবল সবুজ আর সবুজ, সবুজে বেষ্টিত এই জায়গাটি। ধানি জমির ওপর ধানি জমি, তাতে ধান চাষ করা হয়েছে, কিছুটা জমিতে আবার পাট চাষও করা হয়েছে। চারিদিক থেকে পাখির কুজনগুলি কানে ভেসে আসছে। সত্যি বড্ড ভালো লাগছে। আর সোদামাটির গন্ধ, আহা, আমাকে আকৃষ্ট করছে। আষ্টে পিষ্টে বেঁধে রাখার চেষ্টা করছি নিজের হৃদয়কে এই স্থানটিতে। সত্যি সত্যি খুব ভালো লাগছে। আপনারা যারা প্রত্যহ আমার ব্লগগুলি লক্ষ্য করে থাকেন, তারা তো জানেন আমার গ্রাম্য পরিবেশ কতটা ভালো লাগে। এই চিরসবুজে ঢাকা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আজ বড্ড ইচ্ছে করছে। ডানা মেলে পাখির মতন উড়ে যেতে ইচ্ছে করছে ওই নীল আকাশের কোলে, দূরে, আরও দূরে, অনেক দূরে, বহু দূরে। এখন আমরা চলে এসেছি আমাদের সিঙ্গুর বাজারের রূপশ্রী ফ্যামিলি শপটিতে। এখান থেকে একটি রেগুলার ওয়্যারের কটন শাড়ি নেব। তো আমার না সেরকম একটা রেগুলার ওয়্যারের কটন শাড়ি নেই। যে সমস্ত শাড়িগুলি ওয়ার্ড্রপে রয়েছে একটু কস্টলি, মানে মিনিমাম প্রাইসের রেগুলার ওয়্যারের কটন সুতির যে ছাপা শাড়িগুলি হয়, সেগুলি না আমার একটু বিশেষ প্রয়োজন এখন। তো সেই কারণেই এসেছি। তো শাড়িগুলি চুজ করছি এবং এর পাশাপাশি আপনাদের সাথে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আসুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। রূপশ্রী ফ্যামিলি শপটিতে কটন শাড়ির বিপুল সম্ভার রয়েছে। মিনিমাম প্রাইস টু ম্যাক্সিমাম প্রাইসের মধ্যে পকেট ফ্রেন্ডলি বিভিন্ন ধরনের কটন শাড়িগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। রয়েছে কটন বাটিক শাড়ি থেকে শুরু করে কটনের মলমল শাড়ি, এছাড়াও রয়েছে কটন কোটা শাড়ি,
পাশাপাশি রয়েছে কটন চন্দেরি, মঙ্গলগিরি কটন থেকে শুরু করে রেগুলার ওয়াইজ বাড়িতে পরার জন্য সুতির ছাপা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। রূপশ্রী ফ্যামিলি শপটিতে সুতির ছাপা শাড়ির স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 300 টাকা থেকে। এরপর আপনারা যে ধরনের শাড়ি পছন্দ করবেন বা নেবেন সেই অনুযায়ী কিন্তু দাম একটু ওঠানামা করবে, আপনারা সকলেই জানেন। এর পাশাপাশি রয়েছে রূপশ্রী ফ্যামিলি শপে বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি থেকে শুরু করে রয়েছে কাঞ্জিভারম, কাঞ্জিপুরম, এছাড়াও রয়েছে বিয়ের বেনারসির অফুরন্ত সম্ভার। তো এক ঝলকে আপনাদেরকে বেনারসির কাউন্টারে একটা ঝলক দেখিয়ে দিলাম। আসলে আর কিছুদিনের মধ্যে আমি দুটি বেনারসি শাড়ি নিতে চলেছি, তাই তো বেনারসির কালেকশানগুলি এক ঝলকে দেখে নিলাম, আমার ভারী ভালো লেগেছে। আর এদিকে আমার শপিং কমপ্লিট হয়ে গিয়েছে, ক্যাশ কাউন্টারে রেহানের পাপা এখন বিল পেমেন্ট করছে। তাই তো আমি শপটি থেকে বেরিয়ে এসে মা কালীর মন্দির প্রাঙ্গণের সামনে এসে দাঁড়ালাম। আমাদের সিঙ্গুরের মা সিঙ্গুরেশ্বরী মা কালীর মন্দির এটি, খুবই জাগ্রত মা, জানেন তো। প্রতি অমাবস্যার নিশিরাতে ধুমধাম সহকারে মায়ের পুজো হয়। বহু ভক্তগণ দূর দূরান্ত থেকে ছুটে আসেন মায়ের এই পুজোতে। অমাবস্যার নিশি রাতে মা কালীর পূজার পাশাপাশি প্রতি শনি এবং মঙ্গলবারেও কিন্তু মন্দির প্রাঙ্গণে মা কালীর পুজো করা হয়। এছাড়াও প্রত্যহ দিবারাত্রি মা কালীর নিত্য পুজো মন্দির প্রাঙ্গণে হয়ে থাকে। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে আমার এই ব্লগের মাধ্যমে আমাদের সিঙ্গুরের মা সিঙ্গুরেশ্বরী মায়ের মূর্তিটি দর্শন করালাম। আসুন বন্ধুরা, আমরা সকলে মিলে মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করি মা যেন পৃথিবীর সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। এদিকে আমাদের বিল পেমেন্ট হয়ে গিয়েছে, এখন রেহানের পাপাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি চেক আপ করাতে। অ্যাকচুয়ালি বহুদিন ধরে রেহানের পাপার না কিছু শারীরিক প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই কারণবশত রেহানের পাপাকে এখন ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিস সঙ্গীত। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো 9 আগস্ট ফ্রাইডে, আর এখন বেজে গিয়েছে সকাল 9টা। তো এখন থেকে ভিডিও ব্লগটা স্টার্ট করছি। সরি ফ্রেন্ডস, গতকালের সন্ধ্যাকালীন ব্লগটি আমি এন্ড করে উঠতে পারিনি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি রেহানের বাবাকে সন্ধ্যাকালে ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে গিয়েছিলাম, তখন থেকে মনটা একেবারে ভারাক্রান্ত হয়ে রয়েছে। বাড়ি ফিরে এসে আর ক্যামেরাটা অন করতে একেবারে ইচ্ছে করলো না। তো রেহানের পাপার সাথে একটু একান্তে কথা বললাম, তারপরে রেহানের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেহানকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের সিঙ্গুরে অ্যাপোলো পলিক্লিনিক সেন্টারে। এখানে রেহানের পাপার কিছু ব্লাড টেস্ট হতে চলেছে আজ। তো ডক্টর কালকে প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন, সেই অনুযায়ী ব্লাড টেস্টগুলি এখন হচ্ছে। তো ব্লাড টেস্টের রিপোর্ট তো আমরা এখনই পাবো না, সন্ধ্যাকালে পাবো, মানে আজ সন্ধ্যাকালে ব্লাড টেস্টের রিপোর্টগুলো পাওয়া যাবে। তো এই নিয়ে একটু টেনশনে রয়েছি, মনটাও একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ আগেই আমরা বাড়ি ফিরে এসেছি অ্যাপোলো সেন্টার থেকে রেহানের পাপার ব্লাড টেস্টগুলো করিয়ে। একটা টেনশন তো কাজ করছেই বটে, তার মধ্যে একটা অস্থিরতা ভাব, একটা চঞ্চলময় ভাব আমার মধ্যে ক্রিয়েট হয়েছে। আমার এই টেনশন যদি একবার ক্রিয়েট হয় না, আমার গলা দিয়ে খাবার নামে না, শুধু জল ছাড়া। অস্থির অস্থির লাগে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, মানে চুপচাপ বসে থাকি। আর চুপচাপ বসে থাকলেই দেখবেন নানা রকম চিন্তা ভাবনা না অ্যাটাক করবে আপনার ব্রেনে, তাই না? আমার সেরকম হচ্ছে। একটা সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেল, এতগুলো ব্লাড টেস্ট করতে হচ্ছে, ভালো লাগছে না। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমি সংসার কেন্দ্রিক একটা মানুষ। সংসারে থাকতে গেলে সুখ দুঃখ নিয়ে থাকতে হবে, দুঃখের ভাবটা বেশি থাকে, সেই দুঃখটাকেই সুখে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সর্বদা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সংসারের সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। আমার মধ্যে দিয়ে, আমার ওপর দিয়ে সমস্ত ঝড় আপদ বিপদগুলি যাক, সকলে যেন ভালো থাকে। কিন্তু সেখানে রেহানের বাবা সকাল দিয়ে কিছু খায়নি,
ব্লাড টেস্ট করবে বলে কিছু খায়নি। অ্যাকচুয়ালি আপনারা তো সকলেই জানেন ব্লাড টেস্টের আগে কিছু খেতে নেই, তো কিছু খায়নি। ওর জন্য চাউমিন করেছিলাম, ভেবেছিলাম যে ব্লাড টেস্ট করে এসে চাউমিন খাবে। সো রেহান তো স্কুলে আজকে ফেনা ভাত খেয়ে গেছে। সেই কোন ভোরবেলায় উঠেছি, রেহানের পাপার সাথে যাব, ব্লাড টেস্ট করবে ও, আমি সাথে থাকবো। সো সেই কোন ভোরবেলায় উঠে কোনো রকমে গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে ফেনা ভাত করে দিয়েছিলাম রেহানকে, ঘি দিয়ে খেয়ে গেছে। আর খানিকটা চাউমিন করে দিয়েছি, স্কুলে টিফিন নিয়ে গেছে। তার মধ্যে দিয়ে কিছুটা চাউমিন রেহানের পাপার জন্য রেখে দিয়েছিলাম, বললাম তো, ভেবেছিলাম ব্লাড টেস্ট করে এসে খাবে। কিন্তু এখন বলছে আমি খাবো না, আমি এখন ঘুগনি মুড়ি খাবো, ডিম সেদ্ধ খাবো। আগে যদি বলতো আমি মটর ভিজিয়ে রাখতাম, এতক্ষণে ঘুগনি হয়ে যেত। মুড়ি তো ঘরে আছে, ডিম সেদ্ধ নয় করে দিতাম। তো বলছে না, নিচের চায়ের দোকান রয়েছে, মানে আমাদের ফ্ল্যাটের নিচে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে ঘুগনি মুড়ি খাবে, ডিম সেদ্ধ খাবে। সে চলে গেছে দোকানে, আমাকে বললো তুমি চাউমিন খাও, আমার গলা দিয়ে নামবে না। আমার কোনো কাজ করতেই ভালো লাগছে না, হাত পা না থরথর করে কাঁপছে, একটা অস্থিরতা ভাব, চঞ্চলময় ভাব ক্রিয়েট হয়ে যায় আমার মধ্যে। মানে ভালো লাগছে না, আপনাদেরকে মানে বলে বোঝাতে পারছি না। আমার নয় ঘরে, মানে আমার সংসারে কারো যদি কোনো কিছু হয় না, আমি পাগলের মতন হয়ে যায়, আমার মন না অস্থির হয়ে যায়। আমার তখন আর গলা দিয়ে কিছু নামে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করেই যাচ্ছি, রিপোর্ট যেন ভালো আসে। সমস্ত আপদ বিপদ ঝড় ঝাপটা আমার মধ্যে দিয়ে যাক, ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুস্থ থাকে। যাই হোক, রিপোর্টটা আসুক, রান্নাটা করতে হবে, ওরা তো খাবে। সো ফেনা ভাত একদমই রেহানের জন্যই করেছিলাম, অল্প করে একটা ছোট্ট বাটির মধ্যে করেছিলাম। ও তো আর বেশি খায় না, একদমই অল্প খায়। আর সকালবেলার খাওয়া তো আপনারা জানেন, স্কুলে তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া তো সেরকম করতে পারবে না, ওই অল্প একটু খেয়ে গেছে, ওর মতনই করেছি। আর দেখি আলু সেদ্ধ ভাত করব, আর কি করব, ভালো লাগছে না, আমারও নিজেরও ভালো লাগছে না, খেতে পেতে ইচ্ছা করছে না। রিপোর্টটা কখন পাবো সেটার আশায় বসে আছি এখন। তো যাই হোক, কালকে থেকে ব্লগটা আমি নিয়ে চলেছি। কালকে তো বললাম আপনাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে, ডক্টরের কাছে চেক আপ করিয়ে এসে না ভালো লাগছিল না, যে আবার ক্যামেরা অন করব, একটু স্বামীর সাথে কথা বলি, একান্তে একটু আলোচনা করি। বাড়িতে ফোন করলাম আমার মা বাবার কাছে, দাদারাও ফোন করছিল বারে বারে, কী হচ্ছে না হচ্ছে। আমার ছোটদা তো চলেই আসে প্রায়, মা বলছে যে তুই চলে যা, ওই মিলনকে নিয়ে গিয়ে, মানে আমার হাজব্যান্ডের নাম মিলন, তো যে মিলনকে নিয়ে গিয়ে একবার ডক্টরের কাছে চেক আপ করিয়ে নিয়ে আয়। তো আপনারা তো জানেন আমার বড় জেঠিমা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, আমাদের বাপের বাড়ি এখন কাল ওষুধ রয়েছে, সেই কারণবশত কেউ এখন বিশেষ বেরোতে পারবে না। ওই কারণে সকলের হাত পা বাঁধা রয়েছে, নইলে আমার ছোটদা এতক্ষণে কখন চলে আসতো, আমাকে কোথাও যেতে হতো না, আমার ছোটদা একেবারে আমার হাজব্যান্ডকে নিয়ে যেত ডক্টরের কাছে, যাবতীয় টেস্ট করানোর জন্য একেবারে আমার ছোটদা। সো যাই হোক, এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এখন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, গতকালের সন্ধ্যাকালীন যে ব্লগটি এখনও নিয়ে চলেছি আমি, সেই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। বিশেষ আমার আর কিছু বলার নেই, রিপোর্টটা হাতে পাই তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, সো ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন বাই বাই।